সুপ্রভাত, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গিয়েছে আমার সংসারের রোজের কাজ। আজকে আমার ঘরের বিছানার চাদরগুলো পাল্টাবো, সেজন্য একবারে বেড কাভার আর বেডশিট দুটোই বের করে নিলাম। আর আজকে না আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মানে একদম ভোরের দিকে বৃষ্টি হয়েছে। অনেক যে হয়েছে তা বলবো না, মানে ছিটে ফোটাই বলতে পারো, ভালো মতন মাটিও ভেজেনি। তবু ওই একটু বৃষ্টি হওয়াতেই না আজকে ওয়েদারটা সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা আছে। যার জন্যে সকালবেলায় মনে হচ্ছে হ্যাঁ গায়ে একটা কিছু মানে দেওয়ার দরকার। আর এমনিতেই এই সময়টা এত ঠান্ডা গরম, যার জন্যে সকালবেলা একটা সোয়েটার পরে নিয়েছি। আর এই যে এখন এক এক করে ঘরের একবারে চাদরগুলো পাল্টে নিলাম, যেহেতু আজকে ধোবো সকালবেলায় একদম বিছানা তোলার সময় চাদরগুলো পাল্টে নেই, তাহলে সুবিধে হয়। নইলে একবার যদি এখন চাদর পেতে নিতাম আগের চাদরগুলো, পরে যদি আবার তুলতে যাই তাহলে আমার পরিশ্রমটা ডাবল হয়। সেজন্য আগের দিন রাতেই ঠিক করে রাখি যে হ্যাঁ কালকে আমি বেড কাভার কি বেডশিট এগুলো চেঞ্জ করব। তো সকালবেলায় উঠে পুরনোগুলো তুলে নিয়েছি, আর এই যে একদম ধোয়াগুলো পেতে দিলাম। আর আমি না সবসময় বেডশিট যখন পাতি একদম তোশকের ওপরে ভালোভাবে গুজে দেই। মানে ধরো আমার দুটো তোশক থাকে, নিচে একটা জাজিম, তার উপরে একটা পাতলা তোশক। বা কেউ যদি গদি ব্যবহার করো, কার্লনের যে ম্যাট্রেসগুলো হয়, তো তার ওপরেও দেখবে আমরা একটা পাতলা তোশক দেই। তো আমি সবসময় বেডশিট যখন পাতি ওই ওপরের তোশকের তলা দিয়ে একদম ভালোভাবে গুজে দেই, যাতে কোনোভাবেই আমার রোজ দিনের বেড কাভার তোলার সময় বা মশারি গোজা বা তোলার সময় কোনোভাবেই যাতে বেডশিটটা বেরিয়ে না আসে। দেখো আমি এখানে কিন্তু ওপরের তোশকটার তলা দিয়েই চাদরটা ঢুকিয়ে দিচ্ছি, মানে বেডশিটটা। আর বেড কাভারটা আমি সবসময় দুটো তোশকের তলা দিয়ে ঢুকিয়ে দিই। বা যদি গদি থাকে তো গদির তলা দিয়েও তোমরা ঢুকিয়ে দিতে পারো। তাহলে কি হয় দেখবে এই বেড কাভারটা যখন আমি রাতে শোয়ার সময় তুলে নেব, তখন কিন্তু আর বেডশিটটা বেড কাভারের সাথে বেরিয়ে আসে না। মানে আমার পরিশ্রমটা কম হয় এবং বিছানাটা ঠিকঠাক একদম গোছানো থাকে। আর এই দেখো আজকে সকালবেলায় উঠে দেখছি আমার বারান্দায় কি পরিমাণ গাছের ডাল ওপরে দেখেছো, একদম বাসা করে ফেলেছে ছোট মোটো, মানে দুটো ঘুঘু পাখি আছে। এই ঘুঘু পাখি দুটো যখনই আমি ঘরে ঢুকে যাচ্ছি এসে এখানে বাসা বানাচ্ছে। তো এখানে বাসা বানানো যাবে না, কারণ এটা দেখতেই পাচ্ছ এসির পাইপগুলো সব রয়ে গেছে। তো মানে অনিচ্ছা সত্ত্বেও আমাকে বাসাটা ভাঙতেই হলো, কিছু করার নেই। আর এর জন্য না মানে একটা সমস্যা হয়ে যাচ্ছে কি বলো তো, এমন কাটা কাটা ডাল এনে দিচ্ছে, কখন যে খোঁচা লেগে ওখানের পাইপগুলো মানে কিছু একটা হবে আমি নিজেও জানি না। আর বিশ্বাস করবে না কি বড় বড় ডাল, মানে এত বড় বড় ডাল যে পাখি দুটো মানে ঠোঁট করে নিয়ে এসছে না, এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি যে ঠোঁটে করে কি করে এত মোটা মোটা ডালগুলো ওরা নিয়ে আসছে। আর এখন আসলাম রান্নাঘরে, এখানে দেখো গাজর ঘষে নিয়েছি। আর আজকে করব হচ্ছে গাজরের হালুয়া, আর এটা হচ্ছে আজকে স্কুলের টিফিন, অফিসের টিফিনে দিয়ে দেব। ওই জন্য কালকে রাতে না একবারে মানে তোমার কেটে রেখে দিয়েছিলাম, খালি সকালবেলায় উঠে একটু ঘষে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। নইলে সকালবেলাটায় এত হুড়োহুড়ি থাকে, তত বেশি তড়িজুত করে স্কুলের টিফিন বানিয়ে দেওয়ার সময় হয় না। ওই জন্য রাতে রেডি করে রেখেছি, এখন শুধু একটু ঘষে বসিয়ে দিলাম। আর একটু সাদা তেলে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেই, মানে গাজর ভাজাটা যদি ভালো হয় তাহলে আমি দেখেছি যে গাজরের হালুয়াটাও তখন টেস্ট হয়। আর যখন দেখলাম যে হ্যাঁ গাজরটা একদম ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, তারপরে এতে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর গাজরের হালুয়াতে দেখবে সব সময় মানে একদম ঘন জালের দুধ হলে টেস্ট হয়। তো ওই জন্য আমি দুধটাও কালকে রাতে একদম ভালো করে শুকিয়ে রেখেছি, দেখো মানে এত ভালো করে জাল দিয়েছি যে একদম খয়েরি রং হয়ে গিয়েছে। তো এখন এই গাজরটায় অল্প অল্প করে পুরো দুধটা মিশিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হতে হতেই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আলাদা করে আর সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি সময় দেওয়ার দরকার পড়ে না। আর হ্যাঁ গাজরের হালুয়াতে অনেকেই আছে ঘি দেয়, আমিও দেই, ঘিয়ের সেন্টটা খুব ভালো লাগে। কিন্তু আমি না ঘিটা
আগে দেই না, কারণ একবার আমার কি হয়েছিল, ঘি দেওয়ার পরে যেই দুধ দিয়েছি এটা কেটে গিয়েছিল। মানে তারপর থেকে একটা ভয় হয়ে, ওই জন্য আমি একদম গাজরের হালুয়াটা রেডি করে নেই, আর নামানোর পরে এই যে এই সময়টা আমি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেই, তাতে ঘিয়ের গন্ধটাও হয় আর কেটে যাওয়ার ভয়ও থাকে না। আর এদিকে দেখো বেশ কয়েকটা বেগুন কেটে ভেজে রেখেছি, আর এখানে বসিয়ে দিয়েছি ঝোল। ঝোল মানে আজকে সর্ষে বেগুন করব। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে সর্ষে বাটা ধোয়া জলটা দিয়েছি, আর এতে কিন্তু সর্ষে কম আছে, বেশি আছে পোস্ত বাটা। তো এবারে যখন দেখলাম যে ঝোলটা প্রায় হয়ে এসছে, এখন ভাজা বেগুনটা দিয়ে দিলাম। তবে বেগুনটা কিন্তু অনেকটাই পরে দেবে, কারণ বেগুন তো ভাজলে এমনি নরম হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যায় না, তাহলে একদম খুলে আসে বেগুনগুলো। আর ঘরে যদি একটু ধনেপাতা থাকে তাহলে দিলে তো কথাই নেই, কিন্তু আজকে আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই এমনিই নামিয়ে নিয়েছি। এদিকে রেলিংগুলো মুছতে, মানে এগুলো হচ্ছে গিয়ে আমার এই যে এই সময়টা, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের আমার এক্সট্রা কাজ বলতে পারো। হ্যাঁ, তাই বলে যে আমি সারা বছর রেলিং মুছি না তা না। ধরো অন্য সময় যদি আমি 15 দিনে একদিন মুছি, তো এখন আমাকে প্রায় ধরতে গেলে একদিন পর পরই মুছতে হয়, এতটাই ধুলো বেড়ে যায় এই সময়টা। আর হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে আমার একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেশ কিছু টেস্ট করেছি, তো সেগুলোর রিপোর্ট কি এসছে, বা আমি আর সে সম্পর্কে সত্যি কথা তোমাদের কিছু বা জানানো হয়নি। আসলে তারপরে এত বিয়ে বৌভাত এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি। তো দিদি জানতে চেয়েছিল আমি কেমন আছি। আমি একদম ভালো আছি, তোমরা যে আমাকে নিয়ে এতটা চিন্তা করো এটা আমার কাছে সত্যি একটা বিশাল পাওনা। তো এবারে বলি টেস্টের রিপোর্টগুলো। আমি বলেছিলাম ইসিজি রিপোর্ট, ইসিজি করেছি, এক্স রে করেছি, তো মোটামুটি এগুলো রিপোর্ট সব ঠিক আছে। হ্যাঁ, এক্স রেতে আমার একটু ঘাড়ের স্পন্ডালাইটিসটা ধরা পড়েছে। এটা অবশ্য আগেও ছিল, তবে এখন দেখা যাচ্ছে যে একটু বেড়েছে। আর ইসিজি রিপোর্ট একদম ঠিক। তার সাথে একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে থাইরয়েড, যেটা আমার আগে ছিল না, তো এবার সেটা ধরা পড়লো। আর তার সাথে ধরো আমার ব্লাডের অনেক টেস্ট ছিল, কম বেশি মোটামুটি কিছু ঠিক আছে, কিছু হয়তো সামান্য একটু বেশি, তবে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। তার সাথে আরেকটা রিপোর্ট আছে, যেটা হচ্ছে পটাশিয়ামটা একটু কম। তো যাই হোক, এই মুহূর্তে ডাক্তারবাবু কোনো মেডিসিন দেননি, তো কিছু খাওয়ার চার্ট করে দিয়েছেন, বলো ওইভাবে যদি আমি চলি তাহলে আশা করি আর মেডিসিনের দরকার পড়বে না। আর আমার প্রেশারের সাথে এই সমস্ত কিছুরই একটা লিঙ্ক রয়েছে, এগুলো সবই তো রিলেটেড। তো যাই হোক, উনি যেভাবে বললেন যে এইভাবে যদি চলি তাহলে হয়তো প্রেশারটা কন্ট্রোলে থাকবে। তো এখন এইভাবেই চলার চেষ্টা করছি, তার সাথে তো ওষুধ চলছে, দেখা যাক কি হয়। আর এদিকে দেখতেই পেলে আজকে ঘরে যত ছোট ছোট এই গাছগুলো আছে সেগুলো সব নিয়ে এসেছি, যে আজকে এগুলো পরিষ্কার করব। মানে ঘর সাজানোর জন্যে না, যখন আমরা মানে কোনো একটা দোকান থেকে এরকম ছোট ছোট জিনিস কিনি তো বেশ ভালোই লাগে, একটা দুটো করতে করতে অনেক হয়ে যায়। আর তারপরে যখন এগুলো দেখি যে নোংরা হয়ে গিয়েছে, ধুলোবালি পড়েছে, তখন যদি এগুলো পরিষ্কার না করি না, দেখতে খুব বাজে লাগে। আর এগুলো করে করে মনে হয় আমার কাজ আরও বেড়ে যায়। তো এই জন্য না এগুলো আজকে পরিষ্কার করতে বসেছি, আর নিজেই মনে মনে বলছি যে আর কিনবো না। এগুলো কিনে ঘর সাজাই, দেখতে ভালো লাগে, কিন্তু এগুলোর পেছনে প্রচুর সময় দিতে হয়। আসলে কি বলতো, এগুলো যেহেতু টবের সাথে একদম ফিক্সড, ওই জন্য একদম পুরোপুরি জলে না চুবিয়ে দিতে পারছি না, তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। ওই জন্য টবের ভেতর পোর্শনটাতে যাতে জল না যায়, সেইভাবে ধরে একটু উল্টো করে নিয়ে আবার পাতাগুলো ঘষে ঘষে ধুতে হচ্ছে। আর ধোয়ার পরে এখানে একটু কাত করে দিচ্ছি যাতে জলটা পড়ে যায়, মানে কোনোভাবে ভেতরে গেলে না হয়তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার আরেকজন বন্ধু, মানে নতুন ভিউয়ার্স, ও আমাকে দিদিভাই বলে ডেকেছে, তো ধরে নিচ্ছি ও আমার থেকে অনেকটাই ছোট হবে। তো ও আমার কাছে একটা বিশাল প্রশ্ন করেছে যেটা ওর মনের মধ্যে
মানে চলে এসছে কৌতূহলবশত, সেটা আসাটাই স্বাভাবিক। আমাকে বলেছে যে দিদিভাই তোমার ব্লগে সবসময় দেখি তুমি তোমার মা বাবা দিদি সবার সাথে সময় কাটাতে খুব ভালোবাসো, এটা স্বাভাবিক। কিন্তু আমার বাড়িতে কেন কখনো আমার বাপের বাড়ির কোনো লোক আসে না, মানে আমার মা বাবা দিদি কেন কখনো আমার বাড়িতে ওরা কেউ আসে না, আমি যাই কিন্তু ওরা কেন আসে না, এটা একটা বিশাল প্রশ্ন। তো সত্যি কথাই এই প্রশ্নটা যে তোমাদের মনে এসেছে, মানে আসতে পারে এটা আমি ভাবতেই পারিনি। আমি তো আসলে আমার সারা দিনের কাজকর্ম বা আমি যেভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করি। তো এর মাঝে যে আমার মা বাবা বা দিদি যে আমার বাড়িতে আসছে না বা সেটা যে কখনো তোমাদেরকে দেখানোও হচ্ছে না, এটা নিয়ে যে একটা প্রশ্ন হতে পারে, এটা না আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, ভাবতেই পারিনি। তো এই যে দেখো এদিকে গাছগুলো কিন্তু ভালো করে এইভাবে কাট করে রাখলাম, কিছুক্ষণ জলটা ঝরে যাক, তারপরে এগুলোকে ছাদে নিয়ে গিয়ে একটু রোদে দেব যাতে ফুল বা পাতাগুলো একটু শুকিয়ে যায়। তো যেটা বলছিলাম, কেন আমার বাড়িতে আসে না, এবারে সেই প্রশ্নটাই আসি। আসল কথা হচ্ছে দেখো, এখানে আমার বাড়িতে আসে না এরকম বলে কোনো কারণ নেই, সত্যি বলছি। এখন তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু ব্যাপারটাই এমনভাবে ঘটে গিয়েছে। সত্যি বলছি, সেরকম কোনো কারণ নেই আসলে। বুঝতেই পারছো আমার মা বাবা তো অসুস্থ, বিশেষ করে বাবু তো খুবই অসুস্থ, তোমরা সবাই জানো। এবারে সপ্তাহে 7 দিনের মধ্যে 3টে দিন মানুষগুলো ডায়ালিসিসের জন্যে নার্সিংহোমে থাকে। সেই সকাল 10টার সময় তাড়াহুড়ো করে মানুষ দুটো বেরিয়ে যায়, বাড়িতে এসে যখন ঢোকে কোনো কোনো দিন 8টা, সাড়ে 8টাও হয়ে যায়। তো বুঝতেই পারছো, তো সপ্তাহে 3টে দিন এখানেই চলে গেল, রইলো বাকি 4 দিন। এবারে কি হচ্ছে, একদিন গ্যাপে গ্যাপে যেহেতু মা বাবু যাচ্ছে নার্সিংহোমে, যে দিনটা বাড়িতে থাকছে না সেই দিনটা সত্যি মার কাছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। কারণ নার্সিংহোম থেকে আসা, সেই জামা কাপড়গুলো পরের দিন ধোয়া, তারপরে তো একদিন করে যেহেতু বাড়িতে থাকছে না, না থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো পরের দিন আমাদের সংসারের কাজকর্ম মনে হয় দ্বিগুণ হয়ে যায়। তো আমার মায়ের ক্ষেত্রেও সেটা। তার মধ্যে মা তো একদম একা, মাকে যে কেউ হেল্প করবে সেটা নেই, আমি আমার দিদি যার যার সংসারে ব্যস্ত, তাই মাকে পুরোটা সামলাতে হয় মাকেই। তো এই সমস্ত কারণে না, যে 3 দিন করে বাড়িতে মা থাকে তখন আর আমার বাড়িতে ঘুরতে আসার মতন অবস্থা মার থাকে না এখন। মানে সারাদিন কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করে মা একটু চায় যে একটু রেস্ট নেই। আর সত্যি কথা বলতে একটু রেস্ট নেওয়ার পরে বিকেল বা সন্ধ্যের থেকে আবার কাজ শুরু হয়ে যায়। আর তারপরে বাবুর পেছনে মাকে অনেকটা সময় দিতে হয়। আর মা আর বাবু যে দুজনে আমার বাড়িতে কিছুক্ষণের জন্য আসবে সেটা হয় না, কারণ বাবুর পক্ষে না একটু হাঁটাচলা করাটা কষ্ট। হ্যাঁ, এটা ঠিক, টোটো করে আসা যাওয়া করতে পারে, কিন্তু কিছুদিন আগেও মানে ডায়ালিসিসটা শুরু হওয়ার আগেও কিন্তু বাবু আমার বাড়িতে আসতো, কিন্তু এখন আর অতটা পারে না। আর আমিও না অতটা জোর করি না, কারণ আমার মনে হয় মানুষ দুটোর খুব কষ্ট হয়, আর বিশেষ করে মায়ের কষ্ট হয়। বাবু তো একা পারবে না, মাকে তাহলে আবার সাথে আসতে হবে। আর আমার বাড়িতে এসে যদি 1-2 ঘন্টা না থাকলো তাহলে আবার এদিকে আমি আর হিয়াজিয়া রাগ করব বা আমাদের মনটা খুশি হবে না। আর বাবুর এত মেডিসিন যে 1-2 ঘন্টার জন্য আসা মানে বাবুকে সাথে করে আবার কয়েকটা ওষুধ নিয়ে আসতে হয়, সেই খাওয়ার আগে খাবার খাওয়া, মানে একটা বিশাল নিয়ম কানুনের মধ্যে সারাটা দিন আমার বাবুর জীবনটা এইভাবেই যাচ্ছে। আর তার সাথে সাথে মা তো সারাদিন বাবুকে নিয়েই পড়ে আছে। এই কারণেই আর আমার এখানে আসা হয় না। আসলে মানুষ দুটোর জীবন না এখন শুধুমাত্র বেঁচে থাকবে কি করে, কিভাবে সুস্থ থাকবে এটুকুর মধ্যেই আটকে গিয়েছে। একটু ঘোরা ফেরা আনন্দ করা, এই সমস্ত জিনিসগুলো না কিভাবে যে মানে দেখতে দেখতে চোখের সামনে মা বাবার জীবন থেকে মুছে গেল, এটা ভাবতেও খারাপ লাগে। কয়েক বছর আগেও মা বাবু আমরা সবাই মিলে ঘুরেছি কত, মানে আমার বাড়িতে এসছে আমার হাজবেন্ডের জন্মদিনে, আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীতে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতো সবসময় এসে, সেগুলো একটা আলাদা আনন্দ ছিল, দিন ছিল। কিন্তু এখন সে সমস্ত কিছুই মানে সময়ের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে, আর অন্য কোনো কারণ নেই।
আর এবারে আসি আমার দিদি কেন আমার বাড়িতে আসে না। দেখো, সত্যি কথা বলতে আমি তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমার মা বাবু কিন্তু আগে কুচবিহারে থাকতো, মানে আমার বাপের বাড়ি ছিল কুচবিহারে। তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু দিদি যেমন কুচবিহারে ঘুরতে যেত, ঠিক তেমনি আমার বাড়িতেও ঘুরতে আসতো। কিন্তু এখন যেহেতু মা বাবা আমাদের এখানেই থাকে, মানে জলপাইগুড়িতেই থাকে, তো দিদি ভাই যখনই জলপাইগুড়িতে আসে মা বাবুর ওখানটাতে গিয়েই ওঠে। মানে এটা না আমার মেয়েদেরও একটা অভিযোগ, মামুনি কেন কখনো আমাদের বাড়িতে এসে থাকে না এখন। সত্যি কথা, এটা তোমাদের মনে যেমন প্রশ্ন এসছে, আমার মেয়েদেরও কিন্তু এটা বড় একটা আক্ষেপ। আমি ওদেরকে সবসময় বোঝাই যে দেখ, মামুনি তো দিদুন দাদুর সাথে থাকে না, বা দিদুন দাদুও একা থাকে, কখন মামুনি একটু সময় করে আসবে। তো যখন সময় করে আসে তখন আর আমার এখানে এসে ওঠা হয় না, স্বাভাবিক ব্যাপার, মা বাবা যেহেতু আছে মা বাবুর কাছেই দিদিভাই ওঠে, যাতে মা বাবু দুটো দিন একটু খুশি হয়। কারণ সব সময় তো মানুষ দুটো একা থাকে। ওই আশা বলতে আমরা দুই মেয়ে, তো আমরা যখন যাই আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, মা খুব খুশি হয়, বাবু খুব খুশি হয়। তো আমার আর আমার দিদিভাইয়ের কাছে মেন প্রায়োরিটি হচ্ছে কিভাবে মা বাবুকে একটু আনন্দ দিতে পারবো। তো আমার দিদিও ওই জন্য এসে মা বাবুর কাছেই ওঠে। আর আমিও বলি, দিদিভাই তোকে আমার এখানে আসতে হবে না, তুই যদি দুটো দিনের জন্যও ছুটি পাস তো মার ওখানে গিয়েই থাক, আমিও ওখানে যাচ্ছি মার ওখানে। তাহলে কি হয়, যে দুটো দিন বা তিনটে দিন থাকি আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, মা বাবু আমরা দুই বোন আমাদের মেয়েরা। কিন্তু দিদি যদি আমার বাড়িতে এসে থাকে, সেক্ষেত্রে মা বাবু ওইখানে থাকে, তখনটা মনটা মানতে চায় না। সব মিলিয়েই এটা আমাদের দুই বোন এখন ওই জন্যই দিদি আসলে সবসময় মা বাবুর ওখানে যায়, আর আমিও তখন চলে যাই যাতে একসাথে সবাই থাকতে পারি। এই যা। আর যখন মা বাবু কুচবিহারে থাকতো তখন তো দিদি মাঝে মাঝে কুচবিহারে যেত, আবার মাঝে মাঝে আমার এখানেও আসতো। কিন্তু তখন তো সেই সময় আমি ব্লগ মানে করা শুরু করিনি, যার জন্যে সেই সময়গুলো তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। এই যা, এর ভেতরে আর অন্য কোনো কারণ নেই। আর আমরা তো সবাই এখন মেয়েদের পড়াশুনো নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে খুব বেশি হলে 2-3 দিন, এর থেকে বেশি সময় আমরা আর কখনোই দিতে পারি না। এই যা। তো আমার এদিকে দেখো, স্নান খাওয়া দাওয়া করে এসে যে বেড কাভারগুলো ধুয়েছিলাম ওগুলো সব গুছিয়ে তুলে নিলাম, কারণ ওগুলো সব শুকিয়ে গিয়েছিল। আর এদিকে দেখো ওই ছোট ছোট ফুলের গাছগুলো নিয়ে এসেছি, এবারে এগুলোকে আবার সব জায়গা মতন ঠিক করে গুছিয়ে রাখি। তো আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।